ফলে এই জায়গায় যখন শিল্পী হিসাবে আমি কাঠগড়ায় দাঁড়াই যে আমি ব্যবসা দিতে পারছি কিনা। ছবি তো একটা বিনিয়োগ, একটা বাণিজ্য। অনেকেই বলেন যে এই যে বাণিজ্যিক ছবি এবং এক ধরনের সৃজনশীল ছবি কিংবা ভিন্ন ধারার ছবি, এইভাবে ছবিকে আলাদা করেন। যদিও আমি এটার খুবই বিরোধী, আমার কাছে মনে হয় যে এটা ঠিক না। ছবি তো ছবি, আমার ভালো লাগলে আমি দেখবো, এবং সেখানে আলাদা করে বাণিজ্য, আলাদা করে মানে বাণিজ্য না অন্য কিছু, সোশ্যাল বিজনেসের মতো। ছবি কি আসলে বাণিজ্যের জন্যই তৈরি করতে হবে, নাকি শিল্পের জন্য শিল্প সেটা তৈরি করলেও হবে? এটা নিয়ে তো অনেক ধরনের চর্চা আছে গোটা বিশ্বে। আমার নিজের চর্চা বা আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি পার্টিকুলারলি যদি বাংলাদেশ নিয়ে কথা বলি, তাহলে আমরা আসলে ব্যবসাটাই বুঝি না। আমরা ফিল্মের ব্যবসা বুঝি না। না, ব্যবসা দীর্ঘমেয়াদের হয়। দীর্ঘমেয়াদের ব্যবসা যদি, আজকেও আমি একটা জায়গায় একটা ইন্টারভিউতে বললাম যে দীর্ঘমেয়াদী ব্যবসা বোঝে ইউরোপিয়ানরা। আপনি লুভ মিউজিয়ামে যান, আপনি মোমাতে যান, প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যবসা হচ্ছে, কিন্তু 15th সেঞ্চুরিতে আঁকা ছবি। কিন্তু সারা পৃথিবী থেকে লুট করে নিয়ে যাওয়া জিনিসপত্র আছে। হ্যাঁ, সেটাও আছে, কিন্তু ধরেন সেটা ওইখানে, ওটা তো ইতালি। হ্যাঁ, লুট করে নিক আর জানিক, আমি বলছি যে এই শিল্পকর্মগুলো যদি তৈরি না হতো, তাহলে এই যে শত শত বর্ষ ধরে যে আপনি ব্যবসার কথাই বলেন, আপনি শিল্পে হাজার বছর ধরে, যেমন এই যে আমাদের তাজমহল, জীবনানন্দ দাশ 500 টাকা অগ্রিম চাইতে গিয়েছিল আনন্দবাজার পত্রিকার অফিসে, এবং তারা 7টা কবিতা নিয়ে, যে কবিতা রাখেন আমাকে 500 টাকা দেন, আমার খুব টাকার দরকার। তো আনন্দবাজার পত্রিকার ম্যানেজার বলেছিল, আমরা এরকম অগ্রিম টাকা দিই না, আর এত কবিতা দিয়ে কি করব, আপনি একটা দিয়ে যান, ছাপা হলে ওটার টাকা পাবেন। সেই জীবনানন্দ দাশকে নিয়ে এখন 2026 সালে এসে 2 কোটি টাকা ব্যয় করে ছবি তৈরি হচ্ছে। ফলে উপলক্ষ কিন্তু সেই জীবনানন্দ দাশই, তার সেই কবিতাই বনলতা সেন। এই সেদিন একজন লিখলেন, আমি জানি যে এটা 30-এর দশকে যখন প্রকাশিত হয় তখন 5 লাখ কপি বিক্রি হয়েছিল, বাংলাদেশের সর্বাধিক পঠিত কবিতা বাংলা ভাষায়। আর এখন ধরেন এই এআই প্ল্যাটফর্মগুলো বলছে যে সব মিলিয়ে এটা 20 লাখ ছাপা হয়েছে পাইরেটেড এবং একদম আইনসিদ্ধ ছাপায়। তাহলে দীর্ঘমেয়াদে ব্যবসা করলো হচ্ছে ব্যবসার স্বাদ না পাওয়া লোকটা, জীবনানন্দ দাশ। ফলে আমাদের দেশের সমস্যা হচ্ছে যে এই দীর্ঘদিন মিডিয়াতে কাজ করার কারণে আমার মাঝে মাঝে পয়সাওয়ালা লোকদের সাথে দেখা হয়। দেখা হলে আমি তাদেরকে খুব কৌতূহলী জিজ্ঞেস করি যে আপনারা আসলে কয় জেনারেশন ব্যবসা করতে চান? তো আপনাদের তো শিল্পে বিনিয়োগ নেই, আর্টে বিনিয়োগ নেই, এটা তো শুধু জেনারেশনকে সার্ভ করবে না, প্লাস আপনার একটা লেগেসিও তৈরি হবে, এটা নিয়ে আপনারা কেন ভাবেন না? ফলে আমরা জাতিগতভাবে একটু অনভিজাত, আমাদের সংস্কৃতি কোনো দৃঢ় ভিত্তি ছিল। ফকির লালন শাহী যে দেশে জন্মায়, তাদের সংস্কৃতি তো দুর্বল হওয়ার কথা ছিল না, কিন্তু দুর্বল আমরা বানালাম, কারণ আমরা রাজনৈতিকভাবে বিভক্ত ছিলাম সব সময়। তো আমার বাবা সবসময় বলতেন যে আলেকজান্ডারের উদাহরণ দিয়ে বলতেন, তার নামে বিভিন্ন কিংবদন্তি আছে। এরকম একটা আছে যে উনি এই ভারতবর্ষে এসে বলেছিলেন যে এদেরকে খুব সহজে শাসন করা যাবে, কারণ এদের আকৃতি প্রকৃতি কোনো কিছু এক না, সুতরাং এরা সবসময় বিভাজিত হবে, বিভক্ত হবে, যেটা পরে ব্রিটিশরা আমাদের উপর প্রয়োগ করে। ফলে আলেকজান্ডার এখানে থাকেন নাই, চলে গিয়েছেন। হ্যাঁ, চলে গিয়েছিলেন, এবং গঙ্গা অতিক্রম করে এই পাশে আসার চেষ্টা করেন। তো মানে কতটাই অনুপযুক্ত মনে করেছে আমাদেরকে। হ্যাঁ, ফলে আমরা আসলে সংস্কৃতির দিক থেকে দুর্বল হয়েছি। দুর্বল ছিলাম না, কিন্তু আমরা উর্বর সংস্কৃতিতে জন্মগ্রহণ করে সেই অপরিণামদর্শী জাতি যারা দুর্বল হয়েছে এবং দুর্বলতাকে সমর্থন করে। ফলে এই জায়গায় যখন শিল্পী হিসাবে আমি কাঠগড়ায় দাঁড়াই যে আমি ব্যবসা দিতে পারছি কিনা, তখন মনে হয় যে আমি মনে হয় মোড়ে টোরে ব্যবসা দিতে পারবো আর কি, সেটা হয়তো দিতে পারবো, যেমন জীবনানন্দ দাশ পেরেছে। সেই লং টার্ম বিনিয়োগ। হ্যাঁ, লং টার্ম বিনিয়োগ।